This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগুন সবে ধরেছে, যখন বলে আগুন ধর না তখন বলে আগুন আগুন, যখন দাউ দাউ করে জ্বলে তাহলে বাঁচাও বাঁচাও, এইবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে হবে। এটা কোনো ছোটখাটো বিষয় নয়, এটা একটা আন্তর্জাতিক ব্যাপারে পরিণত হয়েছে। বাংলাদেশে ইউনুস কি আমাদের পুলিশকে মাইনা দেয়? তাহাই ইউনুস, তাহাই মমতা। তাহা মোল্লা ইউনুস, তাহাই খালা মমতা। 26-এর বদলের পরেই উন্নতি সম্ভব। এখনো বলছি হিন্দুরা জাগো, নিজেকে জেগে উঠাও, শুয়ে থাকো না। হিন্দু জেগে গেছে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শুভেন্দু বাবুরা বলছেন সাধু সাধু। বেগবাগানের রাস্তা আজ সাধুদের ভিড়ে ভরিয়ে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এই রাস্তায় রণক্ষেত্র হয়ে উঠেছিল দীপু দাসের জন্য সুবিচার চেয়ে বাংলাদেশের উপদূতাবাস অভিযান ছিল বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের। আজ কিন্তু মঙ্গলবারের অশান্তির কোনো রকম পুনরাবৃত্তি হয়নি, অথচ আজকের ভিড় সেদিনের তুলনায় এতটুকু কম ছিল না। কলকাতার রাস্তায় গেরুয়া ঢেউ। নিজাম প্যালেস থেকে হাঁটা শুরু করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাধুদের সঙ্গে প্রায় 1 কিলোমিটার হেঁটে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে পৌঁছন শুভেন্দু। বেরিয়ে এসে আগামী মাসে বিরাট জমায়েতের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। আজকে 1000 সাধু এসেছেন, 300 নাগা সন্ন্যাসী। গঙ্গাসাগরে 5 লাখ সাধু যাবেন। গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসবো। গঙ্গাসাগরের পরে 5 লাখ সাধুকে বাবুঘাট থেকে এদিকে নিয়ে আসবো। কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার ওই দিন দেখা হবে। 21 বছর আগে ঠিক আজকের দিনেই ভয়াবহ সুনামি আছড়ে পড়েছিল। গোটা বিশ্ব যেটা দেখেছিল এবং চমকে উঠেছিল, ভারতও তো দেখেছিল মারাত্মকভাবে। আজ শুভেন্দুও অন্য সুনামির হুঙ্কার দিয়ে রাখলেন। কলকাতার রাস্তায় সাধু সুনামি। প্রকৃতির ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, সাগরের নিচে, মহাসাগরের নিচে বড় সড়ো ভূমিকম্প হলে তারপর সুনামি হয়। শুভেন্দু ঠিক এর উল্টোটা চাইছেন, এবং অবশ্যই রাজনীতিতে গেরুয়া বসনধারীদের সুনামি দেখিয়ে বঙ্গ রাজনীতির মাটিতে ভূমিকম্প ঘটাতে মরিয়া বিরোধী দলনেতা। ভোটের আর মাত্র কয়েক মাস বাকি। সোজা কথায় বলছি, হিন্দুত্ববাদী সংগঠন বা বিজেপির নিশানা বাংলাদেশের ইউনুস সরকার। মঙ্গলবার পুলিশের মারমুখী ভূমিকার জন্য নিশানায় অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, পুলিশ এবং প্রশাসনও। পুলিশ মঙ্গলবার 19 জনকে গ্রেফতার করেছিল। 7 জন মহিলা আগেই জামিন পেয়েছিলেন। আজ আলিপুর আদালতে জামিন পেলেন 12 জন পুরুষ, মানে যারা সেদিন জামিন পাননি। ঢাক বাজিয়ে, শাঁখ বাজিয়ে, মালা পরিয়ে অভ্যর্থনা জানালেন হিন্দুত্ববাদীরা। এই দৃশ্য গোটা বাংলা দেখল। বাংলাদেশ হাই কমিশনে বিক্ষোভ দেখাতে গিয়ে যে 19 জনকে গ্রেফতার করা হয়েছিল তারা জামিন পেলেন, এবং এই মুহূর্তে জামিন পাওয়ার পর তাদেরকে আলিপুর আদালত চত্বরে দেখা যাচ্ছে তাদেরকে ফুলমালা দিয়ে স্বাগত জানানো হয়। এইটা মনে হচ্ছে কি এটা বাংলা পুলিশ না, এটা বাংলাদেশের পুলিশ। এর পিছনে সম্পূর্ণভাবে কালীঘাটের যে শনি, এই কালীঘাটের শনির ইশারাতেই হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ করব, তীব্র আন্দোলন করব, আর যতক্ষণ জিহাদি সরকার, মমতা জিহাদি সরকার পতন না হচ্ছে। মুসলমানদের আস্থা অর্জন করবার জন্য হিন্দুদেরকে বলির বকরা বানানো হচ্ছে। আমরা কেবলমাত্র বিরোধ প্রদর্শন করেছি।
আজকে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, প্রতিবাদ করলে মমতা খালার উপরে অসুবিধা হচ্ছে। মমতা বাবু পুলিশ মারছে, জেলে ঢোকাচ্ছে। আমাদের এই 4 দিন যে আমাদের যে আটকে রেখেছে, এইগুলো পুরো ইচ্ছাকৃতভাবে এই যে আমাদের যে পুলিশ মন্ত্রী আছে এগুলো সব উনিই করেছে। এই সরকার থাকলে এই প্রদেশে হিন্দুরা বাঁচতে পারবে না। আজকে সাধু সন্ত মাতাজি সমস্ত পথে নেমে পড়েছে এবং উনি বুঝতে পেরেছেন, আর 4 মাস পরেই আমরা ওকে এই গদি থেকে নামাবই। দীপু দাসকে নিয়ে শুভেন্দুবাবুদের প্রতিবাদ অন্য মাত্রা যোগ করতে চলেছে। আজ আমরা দেখেছি করুণাময়ীতে ঢাকা কুমিল্লাগামী বাসের চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে। শুভেন্দু বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার দাবি তুললেন, ধর্নায় বসার হুঁশিয়ারিও দিয়েছেন, কারণ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ নামেই সুজলা সুফলা, তাদের যা পেঁয়াজ প্রয়োজন সেটা তারা ফলাতে পারে না আজ পর্যন্ত। ভারত পেঁয়াজ পাঠানো বন্ধ করলেই ও দেশের লোকজন চোখে সর্ষে ফুল দেখে। শুভেন্দু চাইছেন শঠে শঠং সমাচরে। আমি জানুয়ারির ফার্স্ট উইকে কমার্স ডিপার্টমেন্টে ধর্ণা দেব, লাগাতার ধর্ণা, যাতে 1 কেজি পেঁয়াজও ভারতবর্ষ থেকে বাংলাদেশে না যায়। শুভেন্দুরা চায় ওপারে হিন্দুরা খুন হোক, কারণ ওপারে হিন্দুরা খুন হলে ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হবে। এই বাংলাদেশের জামাত আর ভারতবর্ষের আরএসএস একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। পার্থভৌমিক কি বোঝাতে চাইলেন? ধর্ম আর রাজনীতির অদৃশ্য দাঁড়িপাল্লা রয়েছে। ধর্মীয় রাজনীতির ভারসাম্যের খেলায় অবশ্য তৃণমূলের জুড়ি খুঁজে পাওয়া সত্যি খুব মুশকিল। তৃণমূল সরকার ক্ষমতায় এসে ইমাম মোয়াজ্জেম ভাতা চালু করেছিল, সঙ্গে সঙ্গে তৃণমূলের গায়ে সংখ্যালঘু তোষণকারীর তকমা এঁটে দেয় বিজেপি। সেই চাদরটা গা থেকে খুলতে মরিয়া তৃণমূল সরকার দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে। দেখুন, নাম যাই দিক, সরকারি বিজ্ঞাপনে জগন্নাথ ধাম লেখা হয়েছে। এবার 262 কোটি টাকা খরচ করে দুর্গাঙ্গন তৈরি করছে হিডকো। আগামী সোমবার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে মহাকাল মন্দিরও বানাবে সরকার। সরকারি পৃষ্ঠপোষকতায় এত মন্দির হলে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক আস্ত থাকবে তো? তৃণমূল এই সমীকরণ নিয়ে ভাবছে না, এমন ভাববেন না। সংখ্যালঘুদের পাশে থাকার বড় সুযোগও পেয়ে গিয়েছে তৃণমূল সরকার। কি বলুন তো সেটা? বিশ্ব ইজতেমা। বাংলায় 1992 সালে হাওড়ার বাঁকড়ায় অল ইন্ডিয়া ইজতেমা হয়েছিল। আর 33 বছর পর অল ইন্ডিয়া ইজতেমা হয়েছিল 33 বছর আগে, তার 33 বছর পর হুগলির দাঁতপুরের কুইনারে অল ইন্ডিয়া তাবলিগি ইজতেমা হবে। নতুন বছরের একেবারে গোড়ায় 2, 3 এবং 4 জানুয়ারি। এর আগে বিশ্বের একাধিক শহরে, দেশের একাধিক শহরে এই ইজতেমা হয়েছে। এবার হচ্ছে হুগলিতে। অন্তত 6 লক্ষ মানুষের ভিড় হতে পারে, সমাবেশ হতে পারে। সব রকমের ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কয়েকশো তাঁবু বসানো হচ্ছে, টেন্ট তৈরি করা হচ্ছে। ফিরহাদ হাকিম ইতিমধ্যেই 3 বার পরিদর্শন করে এসেছেন। অন্যান্য মন্ত্রী এবং সচিবদের একাধিক দল সেখানে ঘুরে এসেছে। এমন সুযোগ হাতছাড়া করতে নারাজ বিজেপি। ধর্মীয় অনুষ্ঠানে সরকার কেন 15 কোটি টাকা খরচ করবে প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 50 लाख ब्लैंकेट ऑर्डर कर दिया, 15 करोड़ रुपया सैंक्शन कर दिया, सब पेपर मेरा पास है, मैं खुलासा कर दूंगा, वेट कीजिए, सब डॉक्यूमेंट मेरा पास है। सरकार का प्रोग्राम नहीं है। হিন্দু সংস্কৃতির যদি কিছু হয় সেটাকে বাধা দেওয়ার চেষ্টা তৃণমূল কংগ্রেসের সরকার করে, কিন্তু এই ধরনের যখন অন্য কোনো ধর্মীয় সংগঠন বা অন্য কোনো ধর্মের লোকেরা করে, তৃণমূল কংগ্রেসের সরকার সেটাকে লাফিয়ে পড়ে করায়। কে বলেছে ওনাকে যে গঙ্গাসাগরে কিছু দেয়া হয় না? গঙ্গাসাগরের এই যে মুড়িগঙ্গা ব্রিজ হচ্ছে, উনি জানেন ওটা কত বড়? ওটার জন্য কত টাকা রাজ্য সরকার দিচ্ছে? সেটা তো পুণ্যার্থীরা যাবে বলে তার জন্য দিচ্ছে। দুই দলের পক্ষ থেকেই নির্বাচনে সাম্প্রদায়িক বিভাজনের গল্প শুরু হয়ে গেছে এবং মিলেমিশে হচ্ছে। আপনাদের নিশ্চয় মনে থাকবে, গত বছরই ফুরফুরা শরীফের পীরজাদা সরকারি খরচ না পাওয়া নিয়ে মান অভিমান করেছিলেন, গঙ্গাসাগরের খরচের সঙ্গে তুলনাও টেনেছিলেন। এখন কি হচ্ছে জানেন? ইজতেমায়
সরকারি অবস্থান জাস্টিফাই করতে গঙ্গাসাগরই টেনে আনছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ভারসাম্যের রাজনীতি বলে না এটাকে? গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয়, 95% অন্য রাজ্যের মানুষ, 5% এই রাজ্যের মানুষ। কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয়, এটা আমার মনে কোনো হিংসা নাই। আমি চাইছি আরো দেওয়া হোক। আর এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আছে, 95% আছে বাংলার মানুষ। তাদের জন্য কি করা হচ্ছে? বাংলা সর্বধর্ম সমন্বয়ের জায়গা, ধর্ম যার যার, উৎসব সবার, এটাই বিশ্বাসী বাংলা। এবং সেই জন্য যেভাবে গঙ্গাসাগরের প্রিপারেশন নেন মুখ্যমন্ত্রী, সেইভাবে বিশ্ব ইস্তেমার প্রিপারেশনও নিচ্ছেন, যেটা 32 বছর বাদে আবার বাংলায়। পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ফের গরম হচ্ছে বাংলার রাজনীতি। জুয়েল রানা বাড়ি মুর্শিদাবাদে, পরিবারের পেট চালাতে চলে গিয়েছিলেন ভিন রাজ্যে কাজ করতে। মুর্শিদাবাদেরই আরও কয়েকজন পরিযায়ী শ্রমিকের দলে ভিড়ে গিয়েই ওড়িশার সম্বলপুরে গিয়েছিলেন জুয়েল রানা। শান্তিনগরের যে অস্থায়ী ঝুপড়িতে জুয়েলরা থাকতেন, অভিযোগ বুধবার রাতে সেখানেই অতর্কিতে হামলা চালায় কয়েকজন। বছর 19-এর জুয়েলের মাথায় আঘাত করা হয়, হাসপাতালে চিকিৎসা চলছিল, বাঁচানো যায়নি জুয়েল রানাকে। জুয়েলের সঙ্গী বঙ্গেরই আরও 2 শ্রমিক এখনও হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ বাংলাদেশি সন্দেহেই পিটিয়ে মারা হয়েছে। আক্রান্তদের একজনের দাবি যে হামলাকারীরা তাদের বাংলাদেশি বলে সম্বোধন করে গালিগালাজ করছিল। সম্বলপুরের এই ঘটনাকে বিজেপির দীর্ঘদিনের বাংলা বিরোধী প্রচারের সরাসরি পরিণতি বলেই মনে করছে এবং দাবি করছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনার সঙ্গে বিজেপির স্লোগানকেও কৌশলে জুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। উড়িষ্যাতে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ, ওই এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলাদেশি, তোমরা বাংলায় কথা বলছো, তোমরা বাংলাদেশি। আক্রমণ করেছে, একজন মারা গেছেন। কেন সকলেই নীরব? ভারতীয় জনতা পার্টির এত বড় বড় তাবড় নেতাদের বলছেন, আপনারা নিশ্চুপ কেন? বাঁচতে চাই তাই বিজেপি তাই বলে একটা লিখেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীও তার বক্তব্যে এই স্লোগানটাকে বলেছে। তাহলে কি একবারই প্রকাশ্যে হুমকি যে যদি বেঁচে থাকতে চাও তাহলে বিজেপিতে এসো? এটা কি সরাসরি ওই হুমকি? বাংলায় কথা বলছেন, বিজেপি করে না, তাহলে তার উপরে আক্রমণ এবং হত্যা, যেটা সদ্য উড়িষ্যাতে আবার হল। পশ্চিমবঙ্গ সরকার বিচ্ছিন্নভাবে একটা দুটো ঘটনায় হল্লা চিল্লা করে দিল, বাকি ঘটনা চলতে থাকলো। এই পদ্ধতি বা এই পলিসি কিন্তু চলতে পারে না। এটা তাৎক্ষণিক বিচ্ছিন্ন ঘটনার দ্বারা আমরা অন্তত পরিচিতি পাচ্ছি, কিন্তু এটা অনেক বড় ব্যাপার। সে বাংলাদেশি ছিল কি ছিল না, বাংলা ভাষী হওয়ার জন্যই তাকে পিটিয়ে খুন করা হয়েছে, সেটা তদন্ত সাপেক্ষ। আমরা যা খবর পাচ্ছি উড়িষ্যা গভর্নমেন্ট এ নিয়ে তদন্ত করছে। यहाँ कुछ लेबर लोग रहते थे और काम करते थे यहाँ आके, तो यहाँ कुछ लोकल लोगों के साथ उन लोगों का थोड़ा फ्रेंडशिप भी हो गया था। वो लोग नशा में उसका बीड़ी मांगने के एक छोटा सा इंसिडेंट में दोनों ग्रुप के बीच में एक झड़प हो गया था। सडन प्रोवोकेशन में सर पे मार दिया तो हेड इंजरी हो गया। हेड इंजरी से उसका डेथ भी हो गया। वो लोग बैठे हैं, उस टाइम आकर उन लोग का पास बीड़ी मांगा, तो बीड़ी दिया। बीड़ी देने के बाद बोल रहा है कि आधार कार्ड दिखाओ, वोटर कार्ड दिखाओ। बोले कि भैया वोटर आधार कार्ड तो नहीं है, मेरे को घर में जाना पड़ेगा। उन लोग बांग्लादेश है, बांग्लादेश में ऐसा होता है। तो वो लोग बोले क्या कि देखिए बांग्लादेश में क्या हो रहा है ना हो रहा है, हम लोग क्या कर सकते हैं इसी जगह में। तो मुझे ऐसा तब का वो लोग मार शुरू हो गया। संबलपुर में जो घटना घटी है वो अभावनीय घटना है।
इसके बारे में कोई दो मत नहीं हो सकते। और जैसे ही घटने की खबर जो है पुलिस के पास पहुंची है, पुलिस एकदम एक्शन में आई है और 24 घंटे से कम समय में 6 के 6 एक्यूज जो इसके अंदर शामिल थे सबको अरेस्ट करा गया है। और मैं आपको कह सकता हूं कि इसके अंदर आइन के अंदर जो हमें क्षमता दी गई है उसका पूरा उपयोग किया जाएगा। कोई भी अगर लॉ को अपने हाथ में लेगा तो उसके विरुद्ध कड़ा एक्शन लिया जाएगा। তত এই ধরনের পরিযায়ী শ্রমিকদের ঘটনা সামনে আসবে তত পরিষ্কার হবে যে পশ্চিমবঙ্গে স্থানীয়ভাবে পশ্চিমবঙ্গের সরকার গত 15 বছরে একদম সাধারণ মাটি কোপানোর কাজ, রাস্তা তৈরি কাজ, রাজমিস্ত্রির কাজ, এই কাজও দিতে পারছে না। ঠিক এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন হুমায়ুন কবির। ঝোপ বুঝে কোপ, মুখ্যমন্ত্রীর নাম করেই বলেছেন ভরতপুরের বিধায়ক যা বলার। তিনি কি বলেছেন? বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি মুসলমানদের মাসিহা সাজেন, আপনি পরিযায়ী শ্রমিকদের নিয়ে এসব নাটক বন্ধ করুন, বলছেন হুমায়ুন। জুয়েল রানা কে যেভাবে বাংলা কথা বলার জন্য তাকে পিটিয়ে মারা হলো, এই নৃশংস ঘটনার সেইভাবে রাজ্য সরকারকে প্রতিবাদ করতে দেখছি না, আন্দোলন করতে, কথা বলতে দেখছি না। বাংলার সরকারকে বলবো, মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি মুসলমানদের মসিহা সাজেন, এইসব নাটক বন্ধ করেন। আর আপনি যে পরিযায়ী শ্রমিকদের জন্য আপনার রাজ্যসভার সাংসদ সামিরুলকে দায়িত্ব দিয়েছেন, তাকে বলুন বাংলার মুসলমানদের, বাংলার পরিযায়ী শ্রমিকদের আরো সুরক্ষিত কিভাবে থাকে, আরো সুস্থভাবে কিভাবে জীবনযাপন করতে পারে, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। তা যদি না করে শুধু নাটক করেন, মিথ্যা কথা বলেন, তাহলে আমরাও একটা টাইম আসবে, বাঙালিরা যেমন বাইরে আক্রান্ত হবে, আমরাও বাঙালিরা কিন্তু একটা হয়ে আমরা কিন্তু এই রাজ্যে যে অবাঙালিরা এখানে এসে রাজত্ব করছে সেটার বিরুদ্ধেও কিন্তু আমরা নামবো, সোচ্চার হব। ভরতপুরের বিধায়কের কথায় পরিষ্কার থ্রেট আছে পাল্টা। বাঙালি যদি ভিন রাজ্যে মার খায়, এ রাজ্যে তাঁর দলও ভিন রাজ্যের যারা আছেন তাদের ছেড়ে কথা বলবে না। বাঙালি সেন্টিমেন্ট, কথায় কথায় ইস্যু পেলেই বাঙালি আবেগ তো মুখ্যমন্ত্রীও উস্কে দেন। এটাও মনে করিয়ে দেন যে বাংলাতেও ভিন রাজ্যের বহু মানুষ আছেন এবং আসেন, বাস করেন, তাদের তো এখানে কিছু আমরা বলি না। তারপরেও ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিক আক্রান্ত হয়েই চলেছেন, সেটা বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েই হোক বা পেছনে অন্য কোনো কারণ থাকুক। ঠিক এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ তৈরি করতে রাজনৈতিক রুটি সেঁকে নিচ্ছেন হুমায়ুন কবির। মমতা বন্দ্যোপাধ্যায় মাসিহা মুখেই হয়েছেন, তিনি কাজে মাসিহা কবে হবেন প্রশ্ন হুমায়ুনের। মূলত উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, উত্তর দিনাজপুর, এসব জায়গা থেকেই আমাদের রাজ্যের শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে যান পেটের টানে। তাদের সংখ্যাগরিষ্ঠই সংখ্যালঘু মুসলিম। দেখুন, এই প্রশ্ন ওঠা অত্যন্ত স্বাভাবিক, বিরোধীরা তুলছেও সেটা। পরিযায়ী শ্রমিকদের ফিরে আসতে বলে ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিকল্প কাজের আশ্বাস দিয়েছেন তিনি। সেই আশায় কি চিড়ে ভিজছে না, বা সেই আশ্বাসেও কি চিড়ে ভিজছে না? যদি ভিজতো তাহলে কি জুয়েল রানারা ওড়িশায় পড়ে মার খেতেন? বিজেপিকে বিধতে গিয়ে বাংলার শাসক দল কি তাদের ব্যর্থতাই বেআব্রু করে ফেলছে না? যদি সত্যিই পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন তাহলে তো পশ্চিমবঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ঘোষণা হয়ে যাওয়ার পর আর তো পরিযায়ী শ্রমিক বাইরে থাকার কথা না। 5,000 টাকার ভাতাই তো সমস্ত পরিযায়ী শ্রমিকের পশ্চিমবঙ্গে ফেরত চলে আসার কথা। তাহলে এই ঘটনা দুটো জিনিস প্রমাণ করছে যে এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এই মানে ভাতার প্রকল্পে আর পরিযায়ীদের আস্থা নেই, অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা নেই, কারণ পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যেই কাজ করছে, পশ্চিমবঙ্গে কাজ পাচ্ছে না। আচ্ছা, এত সাতকাণ্ড রামায়ণের পরেও কি ভোটের ভূতেরা রয়েই গেল? পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভায় 4টে বুথে অন্তত 4 জনের খোঁজ পেয়েছে বিজেপি, যাদের এলাকার কেউ চেনে না, জাস্ট কেউ চেনে না। গ্রামের লোকেদের কাছে তারা অপরিচিত, বিজেপির কেউ চেনে না, আর শাসক তৃণমূল ওমা তারাও বলছে আমরাও চিনি না। তাহলে ওদের চেনেটা কে? বিএলও না নির্বাচন কমিশন? কেউ যদি না চেনে তাহলে খসড়া ভোটার তালিকায় তাদের নামটা উঠলো কি করে? ভোটের ভূতেরা
উড়ে এসে জুড়ে বসেছে? খসড়া তালিকায় লুকোচুরি খেলে এই স্মার্ট ভূতেরা নির্বাচন কমিশনকেই মনে হচ্ছে যেন চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। দেখুন, একে একে বলি। রাজেশ শেখ, মঙ্গলকোটের বুথ নাম্বার 177, 177 নম্বর বুথ মঙ্গলকোট। খসড়া তালিকায় 777 নম্বর ক্রমিক সংখ্যায় নাম আছে রাজেশের। গ্রামের নাম কানাইডাঙ্গা। কৈচর উত্তরপাড়ার 183 নম্বর বুথের সিরাজুল রহমান শেখ। আর একটা বলি, যজ্ঞেশ্বরডিহি গ্রামের 195 নম্বর বুথের তুহিনা খাতুন এবং যজ্ঞেশ্বরডিহির 194 নম্বর বুথের মমতা খাতুন চৌধুরী। 4 জনের নাম বললাম। ঘটনা হলো, মঙ্গলকোটের এই 4টি বুথই হচ্ছে হিন্দু অধ্যুষিত, কমপ্লিট হিন্দু অধ্যুষিত বলছেন সেখানকার যারা স্থায়ী বাসিন্দা, ভোটার, গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি যে এই 4টে বুথে একজনও মুসলিম ভোটার থাকার কথা নয়। ঠিক সেখানেই ঢুকে গেছে এই 4টি নাম। রাজনীতি ভোট মেরুকরণের পথে হাঁটছে। আমাদের কথাও যেন মনে হচ্ছে ভূতেরাও আজকাল সম্প্রীতির কদর বুঝতে শুরু করেছে। চলুন আপনাদের একবার মঙ্গলকোটে নিয়ে যাই এই ইস্যুটা নিয়ে। এই 777 নম্বরে দেখা যাচ্ছে নাম রয়েছে রাজেশ শেখ এবং পিতার নাম রয়েছে রাজু শেখ। অভিযোগ যে এই রাজেশ শেখ বলে এই গ্রামে কেউই থাকে না, গ্রামবাসীরা নাকি তাকে চেনে না। না, রাজেশ শেখ বলে আমাদের এখানকার সবটাই হিন্দু, এখানকার রাজেশ শেখ বলে কেউ নেই। রাজেশ শেখ, এই যে এই বুথে দেখা যাচ্ছে রাজেশ শেখ নামে একজনের নাম চেনেন? না দাদা, আমাদের এই গ্রামে যে দুটো বুথ রয়েছে, এই দুটো বুথই সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত বুথ। এর আগে যে ভোটার তালিকা ছিল সেখানেও নাকি এই রাজেশ শেখের নাম ছিল এবং যে সংশোধনী যে খসড়া তালিকা বেরিয়েছে সেখানেও কিন্তু এখনও দেখা যাচ্ছে রাজেশ শেখের নাম। ভুয়ো নাম উঠেছে। এর পিছনে কি রহস্য আছে সেইটাই আমাদের গ্রামবাসীদের জানতে ইচ্ছা করছে। গ্রামে তুহিনা খাতুন, মমতা খাতুন চৌধুরী বলে কাউকে চেনেন? না, হ্যাঁ, আমরা চিনি না। দুজনের নাম দেখা যাচ্ছে ভোটার তালিকায়। কি জানি এটা কি করেছে আমরা জানি, আমাদের গ্রামে এই লোক নাই। কোনদিন দেখেছিলেন? না, কোনদিন দেখিনি। নাম শুনেছিলেন? না, নামও শুনি নাই। তাহলে ভোটার তালিকার নাম কি করে হলো? যে আমরা জানি না, তাহলে আমাদের গ্রামে মুসলিম বলে কোনো আমাদের নামই নাই। তুহিনা খাতুন আর দেখা যাচ্ছে যে মমতা খাতুন চৌধুরী, দুটো নাম চেনেন? না, আমাদের গ্রামে তুহিনা খাতুন, মমতা খাতুন বলে আমাদের গ্রামে কেউ নেই, বা আমাদের গ্রামে মুসলিম বাস করে না, হিন্দু প্রধান গ্রাম। ভোটার তালিকার নাম রয়েছে দুজনের, কিভাবে এসেছে সেটা আমরা বলতে পারবো। শাসক দলই দাবি করে যে পাড়ায় পাড়ায় বুথে বুথে তাদের লিয়াজো দারুণ, তাদের নেটওয়ার্ক দুর্দান্ত। অথচ মঙ্গলকোটের তৃণমূল নেতার কাছে রাজেশ এবং সিরাজুলদের খোঁজ করতেই তিনি মনে হচ্ছে বিরক্ত বোধ করছেন। আচ্ছা, কেউ যদি না চেনে তিনি চিনবেন কি করে? তারা যদি না চেনে আমিও চিনি না, তারা যদি না চেনে আমিও চিনি না। রাজেশ শেখ বলে আমরা এখানে কাউকেও চিনি না, জানি না, থাকে না গ্রামে। না, তার বংশ পরিচয় না, আমার গ্রামে মুসলিম নাই। মঙ্গলকোট বিধানসভার বেশ কিছু বুথে যে খসড়া তালিকা বের হয়েছে সেখানে বেশ কিছু বুথে কিছু অবৈধ ভোটারের সন্ধান পাওয়া যাচ্ছে, যে ভোটারগুলোর কোনো হদিশই নেই সেই গ্রামে। অভিযোগ যদি করে তাহলে তাদেরকে বলুন যে রাজেশ শেখ যিনি, তারা নিশ্চয়ই চেনে, নইলে অভিযোগ করছি কি করে? না, চেনে না বলে এই গ্রামের সংখ্যালঘু তো থাকে না, তা সত্ত্বেও নামটা কি করে এলো? তাহলে তাকে জানাও যে এইটা অভিযোগ যেটা করছে তারা তাকে যে চেনে জানে সেটা কমপ্লেন করুন, তাকে চেক করে বার করুন। ও নামগুলো যে কিভাবে ঢুকলো ওরা সেটা বিএলও বলতে পারবে। এই 4টি বুথের বিএলওরা একই যুক্তি দিচ্ছেন। তারা কি বলছেন? অনলাইনে ফর্ম ফিল আপেই গোল বেঁধেছে। কেউ বুথের নাম ভুল লিখেছেন, আবার কারো ক্ষেত্রে ডেটা এন্ট্রির সময় ভুলভাল হয়ে গেছে। তবে এই 4 জনের কেউই নাকি ভুতুরে ভোটার নন, অথচ তারা হচ্ছেন অন্য বুথের বাসিন্দা, অন্য বুথের ঘাড়ে গিয়ে বসেছে নামগুলো। এটা নিয়ে এত হইচই করার কিছু নেই বলেই বিএলওরা দাবি করছেন। তাদের যুক্তি, সংশোধনের তালিকায় এই 4 জনের নাম দেওয়া আছে, সেগুলো ফাইনাল তালিকায় থাকবে না। কিন্তু বিজেপি এই যুক্তি মানতে চাইছে না। বারবার অভিযোগ করা সত্ত্বেও খসড়া তালিকায় কি করে নামগুলো থেকে গেল প্রশ্ন তুলছে বিজেপি। বুথের বিএলওর সঙ্গে কথা বলা হয়েছে, তিনি দায় এড়িয়ে যাচ্ছেন। আমার তো মনে হয় তিনি শাসক দলের কাছ থেকে তামাশা খাচ্ছেন। তিনি শাসক দলের কাছে টাকা খেয়ে হোক, শাসক দলকে জিতিয়ে রাখার জন্যই হোক, তিনি এই কাজটি পূর্ণাঙ্গভাবে করে যাচ্ছেন। এই যে ভুয়ো ভোটারগুলোকে এখনও পর্যন্ত তিনি এই খসড়া ভোটার তালিকায় তুলে রেখে দিয়েছেন। এর আগেই আমরা অভিযোগ করেছিলাম 2025-এর উপর দাঁড়িয়ে, তা সত্ত্বেও আবার এটা এসে যাচ্ছে। কারণ দিদিমণির হয়ে কাজ করছে তারা,